প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 বই থেকে কনসোলিডেটেড স্টেটমেন্ট অন অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেটের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি অঙ্কটার দিকে তাকাই, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2017 সালে এসেছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বরাবরই জানি এই ক্ষেত্রে কি করতে হয় আমাদের। এই ক্ষেত্রে আসলে 8টা ওয়ার্কিং করতে হয়। তারপরে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি, 2টা কোম্পানির একটা সমন্বিত ব্যালেন্স শিট তৈরি করতে হয়। তো চলেন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার এ কনসোলিডেটেড ব্যালেন্স শিট শোয়িং রিলেভেন্ট ওয়ার্কিং। রিলেভেন্ট ওয়ার্কিং মানে এর সাথে প্রাসঙ্গিক যতগুলো ওয়ার্কিং আছে সবগুলো আপনাকে করা লাগবে। তো আমরা যদি প্রথম ওয়ার্কিং এর দিকে তাকাই, প্রথম কি ওয়ার্কিং করা লাগে আমাদের? প্রথম হচ্ছে রেশিও অফ হোল্ডিং এন্ড মাইনরিটি করা লাগে। তো এটা আমরা কিভাবে সমাধান করি? এটা হচ্ছে আমাদের যে সাবসিডিয়ারি কোম্পানি মানে সহায়ক কোম্পানি এর মোট শেয়ার থেকে হোল্ডিং কোম্পানি কতটুকু শেয়ার কিনে নেবে সেটা আমরা সমাধান করি। তো আমরা যদি দেখি যে অঙ্কের বাম পাশে শেয়ার ক্যাপিটাল আছে 2 লাখ টাকা। কত আছে? 2 লাখ টাকা আছে। এখন একটার দাম কত টাকা? একটার দাম 100 টাকা। তো 2 লাখকে যদি আপনি 100 দ্বারা ভাগ দেন তাহলে 2000 শেয়ার হয়। এরপর যদি অ্যাসেটের সাইডে চলে আসেন, দেখেন ইনভেস্টমেন্ট লেখা আছে। ইনভেস্টমেন্ট কত? 1600 শেয়ার কিনেছে। এখন কথা হচ্ছে তার তো শেয়ার ছিল 2000, এখান থেকে 1600 সে কিনে নিয়ে আসছে। তার মানে এখনো তার 400 শেয়ার রয়ে গেছে। কার? সাবসিডিয়ারি কোম্পানির। তাহলে হোল্ডিং এর অংশ হচ্ছে 1600 এবং সাবসিডিয়ারি মাইনরিটি অংশ হচ্ছে 400। তাহলে সেটাই আমরা করব এইচ লিমিটেড ইস টু এস লিমিটেড কত? 1600 ইস টু 400। তো এটা যদি আমরা রেশিও আকারে করি তাহলে 4 ইস টু 1 হয়। মানে 4 একে 4, 4 এ 4 16। তাহলে এর মাধ্যমে আমাদের প্রথম ওয়ার্কিং শেষ হলে চলে আমরা দ্বিতীয় ওয়ার্কিং করি। দ্বিতীয় ওয়ার্কিং এ আমাদের কি করা লাগে? দ্বিতীয় ওয়ার্কিং এ করা লাগে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট, মানে চলতি বছরের প্রফিট করা লাগে। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি আমরা একটু দেখি যে অ্যাসেট সাইডে চলে যান, অ্যাসেট সাইডের নিচের দিকে দেখেন যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে 1 লাখ। তাহলে এইটা হচ্ছে এই যে ব্যালেন্স শিটটা আছে এটা বছরের শেষের তারিখে। তার মানে বছরের শেষে আমার প্রফিট আছে কত? 1 লাখ টাকা। এখন দেখেন আমরা বছরের শুরুতে কত প্রফিট আছে। তো আমরা প্রথম লাইনটা যদি পড়ি যে এস লিমিটেড অ্যাকোয়ার্ড দ্য শেয়ার ফার্স্ট ইন এস লিমিটেড অন 1st জুলাই, মানে বছরের মাঝামাঝি সময় কিনেছে 2016 অন দ্যাট ডেট। ওই ডেটেই, যে ডেটে সে শেয়ারটা কিনেছে ওই ডেটেই যদি এরকম বলা থাকে তাহলে আমাদের প্রফিট প্রি অ্যাকুইজিশন এবং পোস্ট অ্যাকুইজিশন বলতে কিছু থাকে না। যদি ওই ডেট বলা থাকে মানে যে ডেটে সে শেয়ারটা কিনেছে ওই ডেটেই তার প্রফিট ছিল। যদি বলতো যে এই কথাটা অন দ্যাট ডেট কথাটা না থাকতো তাহলে আমাদের যে কারেন্টের প্রফিট আছে এটাকে দুই ভাগে ভাগ করতে হতো। একটা হচ্ছে প্রি অ্যাকুইজিশন মানে যেদিন সে অর্জন করেছে তার আগের প্রফিট এবং যেদিন সে অর্জন করেছে তার পরের প্রফিট, মানে সমান দুই ভাগে ভাগ করে দেওয়া লাগতো। কিন্তু যেহেতু বলছে অন দ্যাট ডেট, এই ডেটটা অন দ্যাট ডেট মানে এই ডেটেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স ছিল। তো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাসেট সাইডে থাকা মানে কি? অ্যাসেট সাইডে থাকা মানে এটা ডেবিট ব্যালেন্স। কারণ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদের সর্বদা লাইবিলিটিস এর সাইডে থাকে। যখন দেখবেন যে অ্যাসেট সাইডে আছে তখন বুঝবেন এটা আমাদের কি ডেবিট ব্যালেন্স মানে লস আকারে আছে। তো বছরের শেষে লস কত? 1 লাখ টাকা। তাহলে আমরা দেখি যে বছরের শুরুতে এটাও ডেবিট ব্যালেন্স কত টাকা আছে? 1 লাখ টাকা আছে। তাহলে বছরের শুরুতে যদি 1,60,000 টাকা থাকে আর বছরের শেষে যদি থাকে 1 লাখ, তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় এই প্রতিষ্ঠান প্রফিট হয়েছে। কারণ আপনার লস কমে গেছে। বছরের শুরুতে আপনার লস ছিল কত? 1,60,000 টাকা এবং বছরের শেষে এসে আপনি লস দেখতেছেন 1 লাখ টাকা। তাহলে অবশ্যই কি হয়েছে? লস কমে গেছে। আর লস কিভাবে কমছে? প্রফিট হয়েছে। তাহলে প্রফিট হয়েছে কত? 60,000 টাকা। তাহলে আমরা দেখি লস অন 1st জুলাই কত? 1,60,000 মানে শুরুতে, এবং শেষে লস আছে কত? 1 লাখ টাকা। তাহলে আমাদের মোট প্রফিট হয়েছে কত? 60,000 টাকা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর চলেন আমরা করব ক্যাপিটাল প্রফিট। তো ক্যাপিটাল প্রফিটে কি যায়? ক্যাপিটাল প্রফিটে যায় হচ্ছে জেনারেল রিজার্ভ। দেখি আমাদের জেনারেল রিজার্ভ আছে কিনা। হ্যাঁ, রিজার্ভ ফান্ড আছে, কিন্তু রিজার্ভ ফান্ড আছে কার? রিজার্ভ ফান্ড আছে এইচ লিমিটেডের। এইচ লিমিটেডের কোনো রিজার্ভ ফান্ড এখানে নাই। তাহলে আমরা নিতে পারলাম না। এরপর যাবে হচ্ছে বছরের শুরুর প্রফিট। তাহলে বছরের শুরুর প্রফিট এই যে 1,60,000, অবশ্যই এটা প্রফিট না, এটা লস আকারে আছে, এটা যাবে। যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1st জুলাই 1,60,000। আর কিছু না থাকার কারণে আমাদের এটা এখন কি করতে হবে? এই যে আমরা রেশিও করেছি এই রেশিও অনুযায়ী ভাগ করে দিতে হবে। তাহলে আমরা ভাগ করে দেই যে শেয়ার অফ এইচ লিমিটেড এবং শেয়ার অফ এস লিমিটেড কিভাবে করবো? 1,60,000, 4 আর 1 কত? 5, 5 এর 4 যাবে হচ্ছে হোল্ডিং এ এবং 5 এর 1 যাবে হচ্ছে
সাবসিডিয়ারিতে। এম এরপর চলেন আমরা ৪ নম্বর ওয়ার্কিং এ যাই, ক্যালকুলেশন অফ গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ। তাহলে গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে আমরা যে শেয়ার কিনেছি সেটা দিয়ে নির্ণয় করতে হয়। আমরা শেয়ার কিনেছি কত? ১৬০০। ১৬০০ শেয়ার কিনেছি। এই যেখানে দেওয়া আছে ১৬০০ শেয়ার কিনেছি। একেকটার দাম কত? ৳১০০। তাহলে কত হয়? ৳১,৬০,০০০। এর সাথে আমাদের ক্যাপিটাল যে প্রফিট অ্যান্ড লস এর কাজ করতে হবে। তাহলে ক্যাপিটাল প্রফিট হয়নি, আমাদের লস হয়েছিল কত? ৳১,২৮,০০০। এটা বাদ দিব। যদি প্রফিট হইতো তাহলে যোগ করতাম। তাহলে ৳১,২৮,০০০ বাদ দেওয়ার পর থাকে ৩২,০০০। এরপর এখান থেকে আমরা বাদ দিব কস্ট প্রাইস। কস্ট প্রাইস কোথায় পাবো? এই যে আমরা ইনভেস্টমেন্ট করেছিল ১৬০০, কত টাকা দিয়ে কিনেছিল? ৳১,৫,০০০ দিয়ে কিনেছিল। তাহলে ৳১,৫,০০০ আমরা এখান থেকে কি দিব? বাদ দিব। তো যে টাকাটা আসছে এটা যদি প্লাস হয় তাহলে আমাদের কি হবে? ক্যাপিটাল রিজার্ভ হবে। প্লাস হলে ক্যাপিটাল রিজার্ভ, আর যদি মাইনাস হয় তাহলে হবে গুডউইল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুডউইল মাইনাস হয়েছে, এই জন্য আমরা এটাকে কি বললাম? এটা গুডউইল। এবার ৫ নাম্বার ওয়ার্কিং এ যাই। ৫ নাম্বার ওয়ার্কিং হচ্ছে ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট। তাহলে রেভিনিউ প্রফিট বলতে কোনটা বোঝায়? কারেন্ট ইয়ার প্রফিট। রেভিনিউ প্রফিটটা কি? কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট আমার আছে কত? ৬০,০০০। তাহলে এটাই রেভিনিউ প্রফিট। তাহলে রেভিনিউ প্রফিট এটা ৩ নাম্বার এবং ৫ নাম্বারকে, এই যে ৩ নাম্বার এবং ৫ নাম্বারকে আমাদের কি করতে হয়? ভাগ করে দিতে হয়। তাহলে আমরা ভাগ করে দেব শেয়ার অফ হোল্ডিং এ, শেয়ার অফ মাইনরিটিতে কিভাবে? এই পা পা এই রেশিও অনুপাতে ৪:১ এর। তাহলে ৫ এর ৪ যাবে হচ্ছে হোল্ডিং এবং ৫ এর ১ যাবে হচ্ছে মাইনরিটিতে। তাহলে আমরা সুন্দর করে ভাগ করে দিলাম। এরপর চলেন আমরা ৬ নম্বর ওয়ার্কিং করি, ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। তাহলে মাইনরিটি ইন্টারেস্ট কিভাবে করব? মাইনরিটি মানেই হচ্ছে সাবসিডিয়ারির অংশ। তাহলে সাবসিডিয়ারি শেয়ার রয়ে গেছিল কত? সাবসিডিয়ারি শেয়ার রয়ে গেছিল হচ্ছে ৪০০ শেয়ার রয়ে গেছিল। এই যে ৪০০ শেয়ার রয়ে গেছিল সেটার আমরা কাজ করব। তাহলে ৪০০ শেয়ার এক একটা দাম কত? ৳১০০, ৪০,০০০। এর সাথে যোগ হবে ক্যাপিটাল লস। কোথায় পেয়েছিলাম আমরা? এই যে ৩ নম্বর ওয়ার্কিং এ ৳৩২,০০০ ক্যাপিটাল লস ছিল। প্রফিট হলে যোগ করতাম, যেহেতু লস এইজন্য বাদ দিচ্ছি। এরপর এটার সাথে যোগ হবে রেভিনিউ প্রফিট। কোথায় পেলাম? এই যে আমরা ৫ নম্বরে এইমাত্র রেভিনিউ প্রফিটের কাজ করেছি, ৳১২,০০০। এটা যোগ করব। তাহলে আমরা যোগ করলাম। যোগ করার পর আমাদের থাকে ৳২০,০০০। এরপর আমরা করব হচ্ছে আনরিয়ালাইজড প্রফিট। এটা কিভাবে করব? এটা হচ্ছে নিজেদের মধ্যে পণ্য যদি ক্রয় বিক্রয় করে থাকে তাহলে সেটা আনরিয়ালাইজড প্রফিট হিসেবে বিবেচিত হয়। তো আমরা যদি পড়ে দেখি অঙ্কের ভিতরে, এখান থেকে যদি পড়ি যে সানড্রি ক্রেডিটর্স অফ এস লিমিটেড ইনক্লুড ২০,০০০ ফর গুডস সাপ্লাইড বাই এস লিমিটেড। মানে সানড্রি ক্রেডিটর্স পাওনাদারের ভিতরে, এস লিমিটেডের পাওনাদারের ভিতরে ৳২০,০০০ পণ্য এইচ লিমিটেডের অন্তর্ভুক্ত আছে, হুইচ এইচ লিমিটেড মেড এ প্রফিট 25% অন কস্ট। হাফ অফ দিস গুডস ওয়ার স্টক এস লিমিটেড অন 31 ডিসেম্বর ২০১৬। মানে ব্যাপারটা হচ্ছে যে এর কাছ থেকে ৳২০,০০০ পণ্য এইচ লিমিটেডের এইচ লিমিটেডের ভিতরে অন্তর্ভুক্ত আছে, যেটা সে 25% প্রফিট অন কস্টে বিক্রি করেছিল, এবং অর্ধেক পণ্য এখনো এইচ লিমিটেডের ভিতরে অন্তর্ভুক্ত আছে। তাহলে আমাদের অর্ধেকের কাজ করতে হবে। তাহলে আমরা কি করব? ২০,০০০ যেহেতু 25 বলছে কস্ট প্রাইসের উপরে, তাহলে উপরে 25 নিচে ১২৫। তারপর এটাকে কি করতে হবে? অর্ধেক নিতে হবে। তাহলে এটা অর্ধেক করলে আমাদের আসে ২,০০০। এরপর আমরা চলেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অন হোল্ডিং কোম্পানি, এইটা আমরা করি। তো প্রথমে আমরা দেখি কি আছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে ৳৫০,০০০। তাহলে প্রফিট শোন ইন ব্যালেন্স শিট কত? মানে এটা হোল্ডিং কোম্পানির আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা করতে হচ্ছে। তাহলে ৳৫০,০০০ ছিল। এর সাথে আমরা যোগ করব রেভিনিউ প্রফিট। কোথায় পাবো আমরা? আমরা এই যে ৫ নম্বরে ওয়ার্কিং এ রেভিনিউ প্রফিট করে রেখেছি। এই যে ৳৪০,০০০, ৪৮,০০০ সরি। তাহলে রেভিনিউ প্রফিট আমরা যোগ দিলাম। এর সাথে এইমাত্র যে আনরিয়ালাইজড প্রফিটটা আমরা করেছি এটাকে আমরা বাদ দিব। লেস আনরিয়ালাইজড প্রফিট, তাহলে আমাদের আসে ৳৯৬,০০০। তাহলে এরই মাধ্যমে আসলে আমাদের ওয়ার্কিং গুলো শেষ হলো। এখন চলেন আমরা ব্যালেন্স শিট টা সম্পাদন করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ, এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রথমে আমরা নিব হচ্ছে শেয়ার ক্যাপিটাল। কোথায় পাবো? এই যে শেয়ার ক্যাপিটাল। কত টাকা আছে? ৳৬,০০,০০০। কারণ এই ৳২,০০,০০০ কাজ তো আমরা করেছি। তাহলে শেয়ার ক্যাপিটাল লিখবো ৳৬,০০,০০০। এরপর আমরা শিরোনাম দেব রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ আর সারপ্লাসে রিজার্ভ ফান্ড ছিল, কত টাকা ছিল রিজার্ভ ফান্ড? ৳১,৫০,০০০। তাহলে রিজার্ভ ফান্ড কত? ৳১,৫০,০০০। এরপর আমরা লিখবো হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কোথায় পাবো? এই যে আমরা ৮ নম্বরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করেছি ৳৯৬,০০০। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ৳৯৬,০০০। এরপর আমাদের দেখি কি আছে। এরপর আমাদের 80% ডিবেঞ্চার ছিল। 8% ডিবেঞ্চার কত টাকা ছিল? ৮০,০০০। এই যে 8% ডিবেঞ্চার ছিল। তাহলে আমরা লিখলাম লং টার্ম লোন, একটা শিরোনাম দিলাম, 8% ডিবেঞ্চার লিখলাম ৮০,০০০।
এরপর দেখেন চলেন সানড্রি ক্রেডিটর্স আছে 70,000 আর 50,000, তাহলে সানড্রি ক্রেডিটর সরি কারেন্ট লিয়াবিলিটিস একটা শিরোনাম দিব, তারপর লিখবো সানড্রি ক্রেডিটর্স এস প্লাস এস 1,20,000। এখন আমাদের যে ইন্টার ট্রানজেকশন ছিল, কিভাবে ইন্টার ট্রানজেকশন ছিল, এই যে আমাদের যে সানড্রি ক্রেডিটর্স এর ভিতরে 20,000 টাকার গুডস এইচ লিমিটেড সাপ্লাই করেছিল, সেটা অন্তর্ভুক্ত আছে। এটা ইন্টার ট্রানজেকশন, মানে দুইটার ভিতরে কাজ হবে, সানড্রি ক্রেডিটর্স থেকে বাদ যাবে এবং সানড্রি ডেপ্টর্স থেকে বাদ যাবে। তাহলে আমরা ইন্টার ট্রানজেকশন এখান থেকে কাজ করলাম, কত হলো, তাহলে 1,00,000 টাকা। এরপর কি আছে, এরপর আছে লোন ফ্রম এইচ লিমিটেড 3,000 টাকা। আবার এখানে আছে লোন টু এইচ লিমিটেড 5,000 টাকা। তাহলে 3,000 5,000 দুইটাই হচ্ছে ইন্টার ট্রানজেকশন হয়, কারণ একজন একজনের কাছে লোন নিলে সেটা উভয় ব্যাচ থেকে বাদ যায়। তাহলে আমরা লিখলাম লোন ফ্রম এইচ লিমিটেড, বাদ দিয়ে দিলে কিছুই থাকে না। এরপর যদি দেখি যে বিলস পেয়েবল আছে কত, 10,000 টাকা, তাহলে আমরা নিলাম হচ্ছে বিলস পেয়েবল কত, 10,000 টাকা। এরপর একদম শেষে আমরা নিব মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট পাবো কোথায়, 6 নম্বর ওয়ার্কিং এ। তাহলে এই যে আমরা মাইনরিটি ইন্টারেস্ট পেয়েছি কত, 20,000 টাকা, তাহলে আমরা নিলাম মাইনরিটি ইন্টারেস্ট 20,000 টাকা। এরপর চলেন আমরা এই সাইড শেষ, এখন আমরা অ্যাসেট সাইডে চলে যাই। তো অ্যাসেটসে প্রথমে নিব আমরা ফিক্সড অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেটে প্রথম নিব আমরা গুডউইল। গুডউইল কোথায় পেয়েছিলাম আমরা, গুডউইল পেয়েছিলাম আমরা ওয়ার্কিং করেছিলাম এই যে 4 নম্বরে কত টাকা, 73,000 টাকা। তাহলে আমরা 73,000 টাকার গুডউইল নিলাম। এরপর দেখি কি আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 5 লাখ আর 1 লাখ। তাহলে আমরা নিব এইচ প্লাস এস 5 লাখ আর 1 লাখ হচ্ছে 6 লাখ। এরপর দেখি যে কি আছে, এরপর আছে ফার্নিচার 10,000 আর 5,000, তাহলে 15,000। 10,000 5,000 15,000। এরপর আর কিছু নাই। এরপর কারেন্ট অ্যাসেট লিখলাম আমরা। কারেন্ট অ্যাসেট প্রথমে দেখি যে আমাদের কি আছে, স্টক আছে। স্টক নেই, স্টক আছে কত, 50,000 আর 35,000। তাহলে আমরা 50 আর 35 85,000 হয়, এইচ প্লাস এস দিলে এ থেকে আনরিয়ালাইজ প্রফিট কত ছিল, 2,000 টাকা, এটা বাদ যাবে। তাহলে 2,000 টাকা বাদ দিলাম, হলো 83,000 টাকা। এরপর আছে লোন টু এস লিমিটেড। লোন টু এস লিমিটেড কত, লোন টু এস লিমিটেড হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা জানি লোন হচ্ছে একজনের ইন্ডিয়া ট্রানজেকশন হয়। তাহলে আমরা লিখলাম লোন ডিউ বাই এস লিমিটেড 5,000 এবং এটা বাদ দিয়ে দিলাম, তাহলে কিছুই থাকে না। এরপর যদি দেখি যে আমরা ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট আছে, ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা নিলাম ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 10,000 টাকা। এরপর যদি দেখি যে ক্যাশ অ্যাট ব্যাংক আছে 1,30,000 আর 53,000। তাহলে আমরা নিলাম ক্যাশ অ্যাট ব্যাংক 1,30,000 আর 53, 1,83,000 টাকা। এবং লাস্টের দিকে যদি আমরা দেখি যে এ চেক ফর 2,000 সেট অন এইচ লিমিটেড, এস লিমিটেড রেসপেক্ট লোন ওয়াজ নট রিসিভড বাই এস লিমিটেড, মানে একজনের কাছ থেকে চেক পাঠাইছিল বাট চেকটা এখনো পায় নাই 5 জানুয়ারি 2017 পর্যন্ত। এটাকে যদি পাঠাইলে এটা বলে চেক ইন ট্রানজিট, এটা সম্পদ হিসেবে বিবেচিত হয়। যেহেতু চেক পাঠাইছে আজকাল হোক পাওয়া যাবে, তাহলে আমরা চেক ইন ট্রানজিট নিব 2,000 টাকা। এখন এই অঙ্কে একটা মূল সমস্যা ছিল, সেটা যদি আমরা একটু দেখি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেখানে ডেপ্টর্সটা নিয়েছি, এই ডেপ্টর্সটা আসলে অঙ্কে ছিল না। ডেপ্টর্সটা অঙ্কে ছিল না। ডেপ্টর্সটা পরে আমরা লিখে দিয়েছি, কারণ ডেপ্টর্স হচ্ছে এইখানে এইচ লিমিটেডের যে 8,70,000 আছে, এখানে যোগ করলে 8,70,000 হয় না, 70,000 টাকা শর্টেজ থাকে। এবং এই পাশে যে 3,43,000 আছে, এখানেও 3,43,000 আছে, কিন্তু এখানেও যোগ করলে 40,000 টাকা শর্টেজ থাকে। যেহেতু আমাদের অঙ্কে ডেপ্টর্স নাই, তো আমরা একটা নোট লিখে দেবো যে মূল প্রশ্নের ব্যালেন্স শিটে সম্পদ ও দায়ের পাশে মিল নেই, এক্ষেত্রে সানডে ডেপ্টর্স ধরে অঙ্ক সমাধান করা হলো। তো যেহেতু 70,000 টাকা এই পাশে শর্ট এবং 40,000 টাকা, তাহলে দুই ডেপ্টর্স ধরে আমরা 70-40 লিখে এটা সমাধান করলাম। আশা করি মূল অঙ্কে এরকম কোনো প্রবলেম থাকবে না পরীক্ষায় যদি আসে। তো আমরা তো সম্পদ যেহেতু লিখেছি, ডেপ্টর 70 আর 40 যোগ করে দিই, তাই ডেপ্টর 70 আর 40 যোগ করলে 1,10,000 হয়। আর এই পাশে যেহেতু ইন্টার ট্রানজেকশন আকারে আমরা 20,000 বাদ দিয়েছিলাম, কারণ একজনের পণ্য অন্যজনের ভিতরে অন্তর্ভুক্ত ছিল, বলেছিলাম যে ক্রেডিটর্স থেকে বাদ দিলে ডেপ্টর্স থেকে বাদ যাবে। তাহলে ইন্টার ট্রানজেকশন ডেপ্টর্স থেকে বাদ দিলাম, থাকলে 90,000। এরপর যদি আমরা দুই পাশ যোগ করি, এই পাশে হয় 10,56,000, এই পাশেও 10,56,000। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। এবং এই অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।